নানা উৎকণ্ঠা শঙ্কা ছাপিয়ে অবশেষে ভাষান্তরমুখী রোহিঙ্গারা উন্নত জীবনের আশায় ক্যাম্প ছাড়লেন ২৫০০। যাত্রা স্মরণীয় রাখতে কক্সবাজারে মেজবানি আয়োজন। পুরো পদ্মা সেতুর জন্য অপেক্ষা আর মাত্র এক সপ্তাহ। আজ বসছে ৪০তম স্প্যান। দেখা মিলবে সেতুর ৬ কিলোমিটার, আর একটি উঠলেই জোড়া লাগবে মাওয়ার সঙ্গে জাজিরা। সবার জন্য করোনা ভ্যাকসিনের সহজলভ্যতা নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কোভিড বিষয়ক জাতিসংঘের সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে ৩ দফা প্রস্তাব। রাজধানীতে সংসদ সদস্য পুলিশ কর্মকর্তা পরিচয়ে ভয়ঙ্কর প্রতারণা। চাকরি দেওয়ার নামে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। গ্রেফতারের পর চাঞ্চল্যকর তথ্য। এবং বিশ্বকাপ বাছাইয়ে রাতে কাতার পরীক্ষা বাংলাদেশ ফুটবল দলের। শক্তিশালী প্রতিপক্ষকে রুখে দেওয়ার ছক জামাল ভুঁইয়ার, সতর্ক স্বাগতিকরা। ভোরের সময়ের সঙ্গে আছে আমি জুমান সাদিক জ্যাভলিন। জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর নানা শর্তের বেড়াজালের মাঝেও উন্নত জীবনের আশায় অন্তত ২৫০০ রোহিঙ্গা যাত্রা করেছে ভাষান্তরে নতুন আশ্রয় কেন্দ্রে। শিক্ষাসহ নানা সুযোগ সুবিধা নিশ্চিতে সরকারের আশ্বাসে ভাষান্তরে যেতে রাজি হয় তারা। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রোহিঙ্গারা ভাষান্তর মুখে হয়েছে। সব ধরনের উদ্বেগ উৎকণ্ঠাকে পাশে রেখে হাসি মুখে রোহিঙ্গারা ফিরে যাচ্ছে নতুন আশ্রয়স্থলে। তারা সাগর যাই দেরি জোর করে হানা নিবে না যাইলে কি বলা জানি যেতে পারে না, তারা যাইতে চাই। এটা শান্তি লাগিবে তো লাড়ে অশান্তি আরা আকা কি গদওয়াল লই তিয়ান লাগলে আরা খুশিয়ে যাই রাস্তা রাডুল্লাভারে গুরু হন্দে খেলা না পারে তবে একদিন অশান্তি কিছু মানুষ শিক্ষা জেলা আর কিছু মানুষ এটা তাহলে সুবিধা হইব। ২০১৭ সালের আগস্টে নিজ দেশ ছেড়ে আসার পর নানা সমস্যায় জর্জরিত এসব রোহিঙ্গা টেকনাফ উখিয়ার পাহাড়ি অঞ্চলে বসবাস করছে ১২ লাখের বেশি এই জনগোষ্ঠী। তাই একটু ভালো থাকার আশায় সব ধরনের চাপ এবং বিধিনিষেধ ডিঙ্গিয়ে ভাষান্তরে যাওয়ার সিদ্ধান্ত নেয় রোহিঙ্গারা। যেসব রোহিঙ্গা স্বইচ্ছায় ভাষান্তরে যেতে রাজি হয়েছে তাদেরকে কুতুপালং সহ আশপাশের আশ্রয় শিবির থেকে নিয়ে আসা হয়েছে এই উখিয়া কলেজ মাঠে। এরপর বাসযোগে পাঠানো হয়েছে চট্টগ্রামে এবং সেখান থেকে তারা জাহাজযোগে চলে যাবে ভাষান্তরের উদ্দেশ্যে। ইতিমধ্যে ভাষান্তরে সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে রোহিঙ্গাদের উন্নত জীবন ধারণের জন্য সব ব্যবস্থা। তাতেই অনুপ্রাণিত রোহিঙ্গারা। ভালো আর লেখাপড়া শিখে ভাই জুম, তারপর আর ভাই বোন আছে লেখাপড়া শিখে ভাই জুম। ক্যাম্পত থাকা বললে ফোনদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। এখন দেখি দে অন্য কিছু সুবিধা না পাইলেও কিন্তু লেখাপড়ার সুবিধা নাই দেখি অন্য কিছু গুরুত্ব নাও দিয়ে দিন। আর তো জায়গা ভালো লাগিয়ে দিয়ে তোলা বলে আর এটা যাই বলা চাই দিই। রোহিঙ্গাদের এই অংশটির ভাষান্তর যাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়েছে নানা ব্যবস্থা। আমাদের চিটাগং যাওয়ার যে রাস্তাটি আছে সেই রাস্তাটি আমাদের জেলা পুলিশের স্কোয়াড টিম নিরাপত্তা দিচ্ছে। প্রাণ বয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা অন্তত ১.৫ লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাষান্তরে সরিয়ে নিতে বিপুল পরিমাণ আবাসন করে তুলেছে সরকার। কিন্তু তাতে নানা সত্য জুড়ে দিয়ে বাধা হয়ে দাঁড়ায় জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো। তবে সব প্রতিকূলতা পেরিয়ে রোহিঙ্গারা সব প্রণোদিত হয়ে ভাষান্তরে যাচ্ছে। কমল দে, সময় সংবাদ, কক্সবাজার। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান খেয়ে উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে ভাষান্তরের উদ্দেশ্যে যাত্রা করেছে কয়েক হাজার রোহিঙ্গা। তাদের স্থানান্তরের এই যাত্রা উপলক্ষে সরকারের পক্ষ থেকে আয়োজন করা হয় এই মেজবানের। কমলদের আরও একটি রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাখাওয়াত টিপু। রঙিন শামিয়ানা টানানো, প্যান্ডেলে সাজানো কয়েকশো চেয়ার টেবিল। সাদা পোশাকের বয় বেয়ারা এসে টেবিলে টেবিলে দেয় সাদা ভাত এবং গরুর মেজবানি মাংস। এটি কোনো বিয়েবাড়ি কিংবা পারিবারিক আয়োজন নয়। রোহিঙ্গাদের ভাষান্তরে স্থানান্তরের যাত্রাকে আনন্দময় করে তুলতে কক্সবাজারের উখিয়ায় আয়োজন করা হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই মেজবানের। মেজানোর মাঝে ভালো হয়েছে, ভালো তরকারি ভালো খাইতে ভালো লাগতেছে।
আর আর যে খানা দানা চলে যায় ভালো লাগে আর তো যাই ভালো লাগতো তো যাই আর খানা দানা কি খানা ভালো লাগে কেন কে ভালো লাগে খানা টানা ভালো তবে পাক ভালো হয়েছে। বুধবার রাতে 10টি গরু জবাই করে প্রস্তুত করা হয় ৩,৫০০ মানুষের খাওয়ার উপযোগী ১৭ মণ মাংস। রাতভর রান্নার পর সকাল থেকে শুরু হয় খাওয়া। গরুর মাংসকে বিশেষভাবে রান্না করা হয় বলে এটি মেজবানি মাংস বলেই পরিচিত। সকালের নাস্তা এবং দুপুর হলো ঐতিহ্যবাহী চিটাগাং মেজবান এবং রাত্রের জন্য মরক পোলাও। রোহিঙ্গার জন্য মাংস রান্না হয়েছে, আমাদের বাবুস্তি পাক করছে, ওদের জন্য মাংস গরুর মাংস। শুধু যে অনুষ্ঠান স্থলে বসে খেয়েছে তা কিন্তু নয়, যাত্রাপথের জন্য বক্সে করে রোহিঙ্গা পরিবারগুলোকে খাবার দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। অনেকটা উৎসবমুখর পরিবেশে উখিয়ার কুতুপালং আশ্রয় শিবির থেকে নোয়াখালীর হাতিয়া ভাসানচরে চলে যাচ্ছেন রোহিঙ্গারা। যাওয়ার আগে আয়োজন করা হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের, যেখানে সাদা ভাতের সাথে তাদের দেওয়া হচ্ছে গরুর মেজবানের মাংস। আর এই খেয়ে তারা উঠে যাচ্ছেন বাসে, সে বাস চলে যাচ্ছে চট্টগ্রামের উদ্দেশ্যে। উখিয়ার কুতুপালং থেকে কমল দে, সময় সংবাদ। রোহিঙ্গাদের কাউকে জোর করে ভাসানচরে পাঠানো হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। সময় সংবাদকে ফোনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা জানান। মন্ত্রী বলেন, শুধুমাত্র স্বেচ্ছায় যারা যাচ্ছেন তাদেরই ভাসানচরে পাঠানো হচ্ছে। যারা যাচ্ছে ওখানে আমরা কাউকে জোর করে নিয়ে যাচ্ছি না, যারা যাচ্ছেন স্বেচ্ছায় যাচ্ছে, ভলান্টারিলি যাচ্ছে, এবং আমরা উই মেনটেইন দিস পজিশন যে আমরা কাউকে জোর করে নিয়ে যাবো না। সুতরাং UN এর যে ওনাদের যে ভয়, সেই ভয়টা, ওনাদের যে কনসার্ন, সেই কনসার্ন মায়ানমার সরকারকে ওনারা জানালে আমরা বরং খুশি হব। এবার পদ্মা সেতু প্রসঙ্গ। অপেক্ষা আর মাত্র 2টি স্প্যানের, তারপরে দৃশ্যমান পুরো পদ্মা সেতু। সে অপেক্ষার অবসান ঘটাতে আজ পড়ছে 40তম স্প্যান। মাঝ নদীতে 11 ও 12 নম্বর পিলারে স্প্যান বসানোর মাধ্যমে দৃশ্যমান হবে পুরো 6 কিলোমিটার সেতু। বাকি স্প্যানটি বসবে আগামী সপ্তাহে। এহসান জুয়েলের রিপোর্ট, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। স্বপ্ন জোড়া লাগার অপেক্ষা। মধ্যখানের দূরত্ব মাত্র 300 মিটার। মাওয়া প্রান্তে 10টি আর জাজিরা প্রান্তের 29টি স্প্যান মিলে দৃশ্যমান আছে 39 স্প্যান। সেইখানে বাকি আছে যে 2টি, চলতি মাসেই বসবে তা। তারপর নদীর এপার ওপার জুড়ে এক সুতোয় বেঁধে ফেলা হবে পুরো পদ্মা সেতু। দৃশ্যমান হবে 6.15 কিলোমিটার। সেতুর ইতিহাসে সবচেয়ে বেশি স্প্যান বসেছে গত 2 মাস অক্টোবর ও নভেম্বরে। প্রতি মাসে রেকর্ড 4টি করে বসেছে 8টি স্প্যান। মাওয়া প্রান্তে যেখানে মাত্র 2টি স্প্যান ছিল, সেখানে এখন পুরো 10টি স্প্যানে দৃশ্যমান 1.5 কিলোমিটার সেতু। পাড়ের সাথে সেতুর মিলন ঘটেছে, এখন 2 প্রান্ত মিলবে এই 2টি স্প্যান বসানো হলে। পরিকল্পনা অনুযায়ী একটি স্প্যান বসছে মাসের প্রথম শুক্রবারে। গত 27শে নভেম্বর সবশেষ যে স্প্যানটি বসেছে তার পাশেই 11 ও 12 নম্বর পিলারে বসানো হবে নতুন স্প্যান। তবে এই স্প্যানটি বসাতে কারিগরি কিছু কাজ আগে সেরে রাখার উদ্দেশ্যে একদিন আগেই বৃহস্পতিবার এটিকে পিলারের কাছে নিয়ে গিয়ে রাখার পরিকল্পনা নেওয়া হয়। শুক্রবার পিলারের উপর তোলার আগ পর্যন্ত মাঝ নদীতে স্প্যানবাহী ট্রেনটির নিরাপত্তা নিশ্চিত করবে সেনাবাহিনীর টহল বোট। আগে তো এটা করা যায়নি, কথাটা বুঝছেন না। এখন আমরা বিভিন্ন কারণেই আমরা পারতেছি, সময়টা আমাদের এখন ফেভারেবল। এই ফেভারেবল সময়টা কাজে লাগেই আমরা আপনার চেষ্টা করছি। সবকিছু ঠিক থাকলে শুক্রবার সকালে শুরু হবে স্প্যান বসানোর কাজ। এক একটি নতুন স্প্যান বসা মানেই স্বপ্নের মুকুটে নতুন একটি পালক যোগ হওয়া। 40তম স্প্যানের মাধ্যমে প্রাপ্তি ঘটবে পুরো 6 কিলোমিটারের। বাকি একটি স্প্যান বসলেই সামনে আনন্দক্ষণ। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। অবৈধ মুঠোফোন শনাক্ত এবং বন্ধে নিয়ে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার প্রকল্প বাস্তবায়নে বিতর্কিত প্রতিষ্ঠানকে সহযোগী হিসেবে যুক্ত করেছে মূল প্রতিষ্ঠান সিনেসিস আইটি লিমিটেড। বিতর্কিত ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অতীতে জালিয়াতি করে প্রকল্পের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। স্পর্শকাতর প্রকল্পে বিতর্কিত প্রতিষ্ঠান যুক্ত হওয়ায় নিয়ন্ত্রক সংস্থাকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রযুক্তিবিদরা। যদিও কোনো অনিয়ম করলে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বিটিআরসি। শুভ খানের রিপোর্ট।
নানা চড়াই উতরাই পেরিয়ে অবশেষে চলতি বছরের 25 নভেম্বর অবৈধ মুঠোফোন শনাক্ত ও বন্ধে সিনেসিস আইটি লিমিটেডের সাথে চুক্তি করে বিটিআরসি। প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় যন্ত্রাংশ ও কারিগরি সেবা দিতে র্যাডিসন ডিজিটাল টেকনোলজিস ও কম্পিউটার ওয়ার্ল্ড নামের আরও 2টি প্রতিষ্ঠানকে যুক্ত করেছে সিনেসিস আইটি। 3টা কোম্পানির মিলে একটা টিম গঠন করে কাজ করবে, কাজ করে তারা সফটওয়্যারটা অলরেডি আমরা অনেক দূর ডেভেলপ করেছি এবং বাকি কাজটা সম্পন্ন করবে, এবং হার্ডওয়্যার পার্টটা সেহেতু ইন্টারন্যাশনাল পার্ট, সেখান থেকে সেগুলো আমরা এলসি করে এনে জাস্ট আমরা এখানে ইনস্টল করব। 30 কোটি টাকার এই প্রকল্পে র্যাডিসন ডিজিটাল টেকনোলজিসকে সম্পৃক্ত করায় প্রশ্ন উঠেছে। 2018 সালে র্যাডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেডের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি বিভাগের লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির প্রমাণ পায় সময় সংবাদ। প্রকল্পের শর্ত ভঙ্গ করে একই প্রশিক্ষণার্থী ভিন্ন ভিন্ন ব্যাচে দেখানো হয়, এমনকি প্রশিক্ষণার্থীদের আয়ের প্রকৃত তথ্য গোপন করে অর্থ হাতিয়ে নেওয়ার প্রমাণ মেলে। ফলে গ্রাহকদের তথ্যের নিরাপত্তা নিশ্চিতে বিতর্কিত এই প্রতিষ্ঠান কতটা সক্ষম হবে তা নিয়ে সংশয়ে প্রযুক্তিবিদরা। এখানে অনেক ডাটা বিষয় আছে, যে ডাটাগুলো আসলে চুরি হয়ে গেলে কিংবা ডাটাগুলো ফাঁস হয়ে গেলেও ক্ষতিগ্রস্ত হতে পারে। এত বড় একটা সেন্সিটিভ প্রজেক্টে কতটা সৎভাবে কাজ করবে সেটা নিয়ে কিন্তু সন্দেহ রয়ে গেছে। যদিও বিটিআরসি বলছে অনিয়ম করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। সরকারকে মাল দরিয়া আমরা ঢালি, আমরা কিন্তু দরিয়া ঢালি না। কোনোভাবেই বিটিআরসি কাজের মান, কাজের সময় এবং কাজের রেট কোনো কম্প্রোমাইজ করবে না। বাংলাদেশ আর বিটিআরসি একরকম না। অবৈধ পথে দেশে মুঠোফোন আসায় বছরে প্রায় 4000 কোটি টাকার রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। করোনা থেকে জীবন বাঁচাতে সবার জন্য ভ্যাকসিনের সহজলভ্যতা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের সাধারণ পরিষদে কোভিড-19 বিষয়ক বিশেষ অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি। এ সময় মহামারী মোকাবেলায় 3 দফা দাবি উত্থাপন করেন শেখ হাসিনা। The COVID-19 pandemic has devastated the health systems and economies across the world. We need to ensure universal, equitable, timely, and affordable access to quality vaccines. Secondly, the world must treat the COVID-19 vaccine as a global public good. Thirdly, the challenges faced by the developing countries in the context of COVID-19, including financial assistance, should be specifically recognized. অনুমোদনের 2 মাস পর অবশেষে করোনা নির্ণয়ে দেশে র্যাপিড টেস্ট শুরু হচ্ছে শনিবার থেকে। প্রাথমিকভাবে 10টি জেলায় শুরু হচ্ছে এই কার্যক্রম। যেসব এলাকায় পিসিআর টেস্টের ব্যবস্থা নেই সেই এলাকায় পাঠানো হবে র্যাপিড টেস্ট কিট। এরই মধ্যে 1 লাখ কিট আনা হয়েছে, শিগগিরই আসছে আরও 1 লাখ। করোনার সঙ্গে প্রায় 9 মাস কাটিয়ে দেওয়ার পর এখনও শনাক্তে একমাত্র নির্ভর করতে হচ্ছে পিসিআর টেস্টে। ল্যাবের সংখ্যা 1 থেকে 100 হলেও বিশেষজ্ঞরা বরাবরই বলে আসছেন প্রয়োজনের তুলনায় তা কম। সেক্ষেত্রে র্যাপিড টেস্টেরই তাগিদ দিচ্ছিলেন তারা। এ বিষয়ে সিদ্ধান্তে নেয়ারও প্রায় 2 মাস পর অবশেষে র্যাপিড টেস্ট শুরু করছে সরকার। প্রথম দিকে জেলা শহরগুলোতে পাঠানো হবে কিট। পিসিআর টেস্ট নেই এমন 10টি জেলায় এরই মধ্যে পৌঁছে গেছে কিট। শরীর থেকে রক্ত নিয়ে কিটের মাধ্যমে তা থেকে প্লাজমা আলাদা করে ভাইরাস টেস্ট করাকে অ্যান্টিজেন টেস্ট বলে। এরই মধ্যে কার্যক্রমের দক্ষতা বাড়াতে দেয়া হয়েছে প্রশিক্ষণ। কিছু কিট আমরা পেয়েও গেছি, আর কিছু কিট আসছে। আমরা যে কোনো মুহূর্তে অ্যান্টিজেন টেস্ট শুরু করতে পারবো। কেন্দ্রীয় ঔষধাগারের মাধ্যমে এরই মধ্যে কেনা হয়েছে 2 লাখ কিট, যার অর্ধেক বিতরণ হয়েছে, বাকিটা আসছে সপ্তাহে। তাছাড়া দাতা সংস্থার অনুদানেও মিলবে বেশ কিছু কিট, তাই সংকটের শঙ্কা নেই। আরও 1 লাখ খুব সহসাই যুক্ত হচ্ছে, 2 লাখ। তারপরের প্রক্রিয়া চলমান আছে, কেনার প্রক্রিয়া চলমান আছে। মানে কখনো সরবরাহ যে লাইন বা সাপ্লাই চেইন এটি বিঘ্নিত হবে না। এই টেস্টের মাধ্যমে 15 মিনিটেই মিলবে করোনা পরীক্ষার ফল, যা 70% বেশি সঠিক ফলাফল দেয়। করোনার মহামারীতে একসঙ্গে অনেক বেশি মানুষের পরীক্ষার আওতায় আনতে বিশ্বের অনেক দেশেই এই পদ্ধতি চালু রয়েছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সবশেষ 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 35 জন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো
6,748 জনে। এছাড়া শনাক্ত হয়েছেন 2,316 জন। গত 24 ঘন্টায় কোভিড-19 নমুনা পরীক্ষা করা হয়েছে 16,807 জনের। এই পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 28,20,981 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 2,316 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,71,739 জন। 24 ঘন্টায় মারা গেছেন 35 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 6,748 জন। করোনা থেকে 24 ঘন্টা সুস্থ হয়েছেন 2,593 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,88,379 জন। বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বান্ধব পরিস্থিতি কাজে লাগিয়ে আরও বেশি বিনিয়োগ বাড়াতে সুইডেন ও স্পেনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সকালে দেশ দুটির রাষ্ট্রদূতরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের হাইটেক শিল্পে বিনিয়োগের জন্য স্পেনের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগ বান্ধব পরিস্থিতি তৈরি হয়েছে। স্প্যানিশ দূত প্রধানমন্ত্রীকে জানান, বাংলাদেশের রেলওয়ে ও অবকাঠামো নির্মাণ খাতে সহায়তা দিতে চায় দেশটি। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সুইডেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো ডি অ্যাসিস বেনিতেজ সালাজ। করোনা মহামারীতে বাংলাদেশের তৈরি পোশাক খাতের রপ্তানি আদেশ বাতিল না করায় সুইডেন সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এছাড়া এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী। এ সময় 1971 সালে পাকিস্তানের নৃশংসতা বাংলাদেশের মানুষ কখনো ভুলে যাবে না জানিয়ে শেখ হাসিনা বলেন, তাদের অপরাধ ক্ষমার অযোগ্য। রাজনৈতিক স্বার্থ হাসিল করতেই বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করছে একটি মহল, এমন অভিযোগ বঙ্গবন্ধুর ভাস্কর্য বাস্তবায়ন পরিষদের। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তারা বলেন, রক্ত দিয়ে হলেও বঙ্গবন্ধুর ভাস্কর্য যথাসময়ে স্থাপন করা হবে। এদিকে ভাস্কর্যের বিরোধিতাকারীদের জনগণকে সঙ্গে নিয়ে মোকাবেলার হুঁশিয়ারি সরকারের দুই মন্ত্রীর। রাজধানীর ধুলাইপাড় চৌরাস্তায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের উদ্যোগ নেওয়ার পর থেকেই তার বিরোধিতা করে রাজপথে নামার হুমকি দিয়ে আসছে একটি গোষ্ঠী। এর প্রতিবাদে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করে বঙ্গবন্ধুর ভাস্কর্য বাস্তবায়ন পরিষদ। বলা হয়, মূর্তি ও ভাস্কর্য এক নয়। যারা ভাস্কর্যের বিরোধিতা করছে তারা স্বাধীনতা বিরোধী। বুকে রক্ত দিয়ে হলেও আমরা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে ভাস্কর্যের স্থাপনের প্রকল্প নেওয়া হয়েছে সেটা যথাসময়ে যথাস্থানে হবেই হবে ইনশাআল্লাহ। এদিকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ওয়ার্কার্স পার্টি নেতারা বলেন, অশুভ উদ্দেশ্য হাসিলেই বিরোধিতা করা হচ্ছে। অগণতান্ত্রিক শক্তিরা সবসময় আমাদের ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে। পাকিস্তান আমলে সবসময় আমরা দেখেছি এবং এখনো দেখছি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে ভাস্কর্য নিয়ে যারা অপপ্রচার চালাচ্ছে তারাই মুক্তিযুদ্ধের সময় ধর্মের অপব্যাখ্যা দিয়েছে বলে মন্তব্য করেছেন সরকারের দুই মন্ত্রী। ইসলামের অপব্যাখ্যা বিভিন্ন সময় হয়েছে, বিভিন্ন সময় অপব্যাখ্যা দিয়ে মুক্তিযুদ্ধের সময় অপব্যাখ্যা হয়েছে। যারা এগুলো করছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো, দয়া করে এই বিভ্রান্তি ছড়াবেন না। ভাস্কর্যের বিষয়টি যেটা সারা দুনিয়ার মীমাংসিত বিষয়কে নিয়ে আজকে একটা ইস্যু বানানোর জন্য একটা সাম্প্রদায়িক উগ্রবাদী মহল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতার প্রতিবাদে বৃহস্পতিবারও দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ভারত বাংলাদেশ স্থল ও রেলপথে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে বেনাপোল ও পেট্রাপোল বন্দর পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী। বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে যোগদানের পর এটি তার প্রথম বেনাপোল বন্দর সফর। প্রথমেই বেনাপোল কাস্টম হাউসে বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন তিনি। পরে বাণিজ্যিক সংগঠনের বিভিন্ন নেতাদের সাথে কথা বলেন তিনি। ব্যবসায়ীরা বলেন, এই সফর দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে বড় ভূমিকা রাখবে। কক্সবাজারের রামুতে সেনানিবাসের নতুন 4টি ইউনিটের উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।
গতকাল উদ্বোধন অনুষ্ঠানে সেনাপ্রধান অভ্যন্তরীণ ও বাহ্যিক যে কোনো হুমকি ও ষড়যন্ত্র মোকাবেলায় সেনাবাহিনীকে সজাগ থাকার আহ্বান জানান। বর্তমান সরকারের নানা উন্নয়নের কথা তুলে ধরে সেনাপ্রধান আরও বলেন, উন্নয়নকে বাধাগ্রস্ত করে এমন শত্রুদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। এর আগে সেনাবাহিনীর একটি চৌকস দল কুচকাওয়াজ প্রদর্শন করে। আমাদের বিস্ময়কর এই উন্নয়নের ধারাকে যে কোনো বহিঃশত্রুর আক্রান্ত বা বাধাগ্রস্ত করলে অথবা করতে চাইলে তা রুখে দেওয়ার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের মাতৃভূমির নিরাপত্তার জন্য যে কোনো হুমকি মোকাবেলা আমরা সক্ষম। প্রচলিত কিংবা অপ্রচলিত যে কোনো হুমকির জবাব দেওয়ার জন্য আমরা সদা প্রস্তুত এবং প্রতিশ্রুতিবদ্ধ। বাবা মা পেল ব্রাহ্মণবাড়িয়ায় ঝোপ থেকে উদ্ধার হওয়া 6 মাসের শিশু শান্ত। 5 লাখ টাকার বন্ড ও আদালতের দেয়া শর্ত মেনে দত্তক নেয় এই শিক্ষক দম্পতি। ছেলে সন্তানকে আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে চান তারা। হাসপাতালের বেড থেকে মায়ের কোলে 6 মাসের শিশু জায়ান রশিদ শান্ত। 18 বছরের দাম্পত্য জীবনে সন্তান পেয়ে খুশির কমতি নেই নিঃসন্তান দম্পতির। গত 29 নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে অজ্ঞাত শিশু উদ্ধারের খবর জানতে পেয়ে দত্তক নিতে আবেদন জানান শিক্ষক হারুনুর রশিদ। যাচাই বাছাই শেষে আবেদন মঞ্জুর করেন আদালত। 5 লাখ টাকা বন্ড আর শর্ত মানার অঙ্গীকার করায় বৃহস্পতিবার দুপুরে শিশুটিকে তুলে দেওয়া হয় নতুন বাবা মায়ের কাছে। 18 বছর হয়েছে আমার বিবাহিত জীবন, কিন্তু আমার নিজের কোনো সন্তান নেই। একটা পালিত কন্যা আছে। ছেলে মেয়ের জন্য না, আমি আসলে 2টা সন্তান আর একটা দরকার ছিল মনে করি, এই জন্য পেয়েছি। খুবই আমি আনন্দিত। শিশুটি নতুন ঠিকানা পাওয়ায় খুশি উদ্ধারকারী ও হাসপাতাল কর্তৃপক্ষ। আমার ভাবি পাইছে, আমি অনেক আনন্দিত। যদি অন্য জায়গায় দিতাম ভাবতাম যে বাচ্চারা কষ্ট করে কিনা। চিকিৎসক এবং সিনিয়র নার্সরা বা খুব আন্তরিকের সাথে কাজ করছে, তাদেরও একটা ইমোশন এখানে কাজ করতেছে। হয়তো আজকে বাচ্চাটা একজন শিক্ষিত দম্পতির হাতে যাচ্ছে, এটা আমাদের জন্য একটা ভালো আত্মপ্রসাদ লাভ করছি আমরা। গত রোববার ব্রাহ্মণবাড়িয়ায় দুবলা গ্রামের একটি ঝোপ থেকে 6 মাসের শিশুটিকে উদ্ধার করেন গৃহবধূ পারভিন আক্তার। পরে পুলিশের তত্ত্বাবধানে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। সরবরাহ বাড়ায় নাটোর শহরের স্টেশন পাইকারি বাজারে কমেছে সব ধরনের সবজির দাম। কম দামে সবজি বিক্রি করে কৃষকরা ক্ষতিগ্রস্ত হলেও খুচরা পর্যায়ে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। পাইকারি ক্রেতার চেয়ে সরবরাহ বেশি হওয়ায় সবজির দাম কমেছে বলে জানান আড়তদাররা। বিস্তারিত নাটোর প্রতিনিধি আল মামুনের তথ্য ও ছবিতে। নাটোর শহরের স্টেশন পাইকারি বাজারে প্রতিদিনই বাড়ছে সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় কমছে দাম। পাইকারি বাজারের দামের চেয়ে খুচরা বাজারে সবজি বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। ন্যায্য মূল্য নিশ্চিত করতে মধ্যস্বত্ব ভোগীদের মুনাফা রোধে বাজার মনিটরের দাবি জানান কৃষকরা। ব্যাপারীরা বিক্রি করতেছে, তারা বেশি দাম দিয়ে বিক্রি করতেছে, অথচ আমরা দাম বেশি পাচ্ছি না। সরকারের কাছে আমাদের আবেদন যে বাজারে একটা মনিটরিং এর একটা ব্যবস্থা করে দেয়। সারের দাম বেশি, ওষুধের দাম বেশি, আমাদের লায়ের সবজির দাম নাই। এই বাজারে প্রতিদিন 300 থেকে 350 মণ সবজি উঠলেও এখন উঠছে প্রায় 500 মণ। অতিরিক্ত সবজি সরবরাহের কারণে কমছে দাম বলে জানান আড়তদাররা। যে পরিমাণ আমদানি হচ্ছে 400, 450, 500 মণ মাল হিসেবে মানে ক্রেতা কম। আমদানি হয় তাহলে এর দাম আরো কমে যাবে, এতে করে বাজারে কাঁচামালের ধস নামতে পারে। চলতি বছর জেলায় 5500 হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কৃষি বিভাগ। আর গত সপ্তাহে নাটোর জেলার 150 হেক্টর জমি থেকে প্রায় 27,000 মেট্রিক টন সবজি সরবরাহ হয়েছে। সময় সংবাদ, নাটোর। নওগাঁর বাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ, এতে কমে গেছে দামও। সবজি বেচে কেনার খবর জানাতে কীর্তিপুর হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এমআর রকি। ধন্যবাদ জাভলিন, আপনাকে জানিয়ে রাখি খুব ভোরে কিন্তু এই হাটে বিপুল পরিমাণের সবজি নিয়ে আসছেন পাইকাররা। বিশেষ করে এখানকার যারা সবজি চাষি রয়েছেন তারা তাদের বাজার দর সহ বিভিন্ন কেনাকাটার জন্য এইসব সবজি কিনা বিক্রি করে থাকেন। হাটগুলোতে আমরা লক্ষ্য করছিলাম শীতের বিভিন্ন বাহারি জাতের সবজির কিন্তু ব্যাপক সমারোহ হয়েছে এখানে।
তবে গেল 1.5 সপ্তাহ বা 2 সপ্তাহ ধরে এই সবজির দর কিন্তু আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে, এখানকার প্রান্তিক চাষিরা বলছেন। আমি যদি দেখাই, এখানে কিন্তু বিপুল পরিমাণের এই বিশেষ করে শীতের ফুলকপির সরবরাহটা এখানে সবচেয়ে বেশি, এবং এসব সবজি কিন্তু এখান থেকে কিনে নিয়ে বিভিন্ন পাইকারি হাটে তারা নিয়ে যান, এবং সবজির সমারোহের কারণে কিন্তু তাদের সরবরাহ যেমন বেড়েছে, দামের দিক থেকেও যদি বলি ব্যাপকভাবে কমে যাওয়ার কারণে এখানে কিন্তু তারা এখানে ক্ষতির শিকার হচ্ছেন বলছেন চাষিরা। এই হাটে আমরা লক্ষ্য করছিলাম একটি পাতা ফুলকপি বিক্রি হচ্ছে মাত্র 7 থেকে 8 টাকা দিয়ে। এখানে যারা পাইকার রয়েছেন এই পাইকাররা কিন্তু এখান থেকে কিনে নিয়ে রাজধানী সহ অন্যান্য হাটে নিয়ে যান, এবং এখানে আমরা পাইকারদের মুখে কথা বলছি, জানতে পেরেছি যে তারা বলছেন যে সরবরাহ যে পরিমাণ হয়েছে সেই তুলনায় কিন্তু দূরের পাইকার না আসার কারণে কিন্তু সবজির দরটা ন্যায্য পাচ্ছেন না এখানকার যারা চাষি। তারা বলছেন যে এবছর ভালো ফলন হয়েছে, শেষ মুহূর্তে এসে প্রত্যেকটা সবজির দর কিন্তু ব্যাপক করে যাওয়ার কারণে তারা আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। তারা জানিয়েছেন যে প্রথম দিকে ভালো দর ছিল, কিন্তু এখন এই দরটা যেমন প্রতি কেজি সিম বিক্রি হচ্ছে মাত্র 15 টাকা কেজিতে। এটা কিন্তু শহরের হাটগুলোতে অনেকটা চড়া দাম, এখনো 30 থেকে 35 টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে সবজির এরকম দরে কিন্তু এখানকার যারা প্রান্তিক চাষি তারা কিন্তু আর্থিক ক্ষতির কথা বলছেন, এবং যে পরিমাণ তারা এবছর বিভিন্ন প্রতিকূল পরিবেশ মোকাবেলা করেছেন সেই তুলনায় কিন্তু দাম পাচ্ছেন না, এবং এই দাম না পাওয়ার কারণে তারা অনেকটাই হতাশ। এবং এখানে আমরা যেটা লক্ষ্য করছিলাম, শুধু ফুলকপি, পাতাকপি, এই জাতীয় শীতের যেসব সবজি, এই সবজিতে প্রতিটাতে 15 টাকা পর্যন্ত দর কমে গেছে। গত হাটে বিক্রি হয়েছিল 15 টাকা থেকে 20 টাকা পর্যন্ত, আজকের হাটে সেটা বিক্রি হচ্ছে মাত্র 7 থেকে 8 টাকা। এখানকার সবজি চাষিরা কিন্তু প্রথম দিকে দরের ভালো দরে তারা অনেকটা সন্তুষ্ট ছিলেন, কিন্তু আস্তে আস্তে এসব দর নেমে যাওয়ার কারণে তারা তাদের কাঙ্ক্ষিত দর না পাওয়ায় অনেকটা আর্থিক ক্ষতির কথা বলছেন, এবং এক্ষেত্রে তারা বলছেন যে একটা ন্যূনতম বাজার ব্যবস্থার জন্য একটা মনিটরিং থাকা দরকার। সরকারি পর্যায়ে যদি এসব দেখভাল না করা হয় তারা কিন্তু আর্থিক ক্ষতির মুখে পড়বেন, এবং আর্থিক ক্ষতি বলতে তাদের যে উৎপাদনের ব্যয় হয়েছে এই ব্যয়ের খাত কিন্তু তারা তুলতে পারছেন না। এখানকার সবজি চাষিরা বলছেন যে গত বছরে এই সময়টাতে কিন্তু দর অনেকটা চড়া ছিল, কিন্তু এবছর এসে কিন্তু প্রতিকূল পরিবেশ তাদেরকে কিন্তু আর দরের ক্ষেত্রে তারা কাটিয়ে উঠতে পারছেন না। বিভিন্ন ধার দেনা করে এনজিও সংস্থা থেকে ঋণ নিয়ে তারা সবজি তুলেছেন, কিন্তু তার দর না পায় তারা কিন্তু আর্থিক ক্ষতির কথা বলছেন। তো জাবলিন, এই ছিল নওগাঁর এই কীর্তিপুর হাটের সবজি কেনা বেচার খবর আমার কাছে। নওগাঁ থেকে সবজির খবর জানাচ্ছিলেন সহকর্মী এমআর রকি। ঋতু পরিবর্তনের সাথে সাথে নারায়ণগঞ্জে সব ধরনের মাছের সরবরাহ বেড়েছে, ফলে পাইকারি মাছ বাজারের দাম আগের তুলনায় কমেছে। বাজারের প্রতিটি আড়ত, নদী ও হাওর অঞ্চলের ফরমালিন মুক্ত তাজা মাছে ভরপুর। প্রতিদিন অন্তত 1.5 কোটি টাকার মাছ বেচাকেনা হচ্ছে। নারায়ণগঞ্জ থেকে শওকত আলী সৈকতের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। নারায়ণগঞ্জ নদীবন্দর সংলগ্ন শীতলক্ষা নদীর পূর্ব তীরে 3 নম্বর ঘাট এলাকার পাইকারি মাছ বাজার। ভোর থেকে শুরু হয় আড়তদারদের হাঁকডাক ও বেচাকেনা। রুই, কাতলা, ইলিশ, বোয়াল, ব্রিগেড, পাঙ্গাস, আইর, কোরাল ও রিটা সহ নদ নদীর ছোট বড় সব ধরনের মাছ পাওয়া যায় এই বাজারে। পাশাপাশি হাওর অঞ্চলের নানা প্রজাতির দেশি ও সমুদ্রের মাছও মেলে। মূলত এই বাজার থেকেই মাছ সরবরাহ করা হয় নগরীর অন্যান্য বাজারগুলোতে। প্রতিদিন ভোর 5টা থেকে বেলা 11টা পর্যন্ত ক্রেতা বিক্রেতাদের পদচারণায় জমজমাট থাকে বাজারটি। বড় রুই, কাতল, বোয়াল, আয়ের মাছ, মানে নদীর যে মাছগুলা ওইগুলা বেশি আসে। চিটাং থেকে আসে সমুদ্রের মাছ, সব জায়গার বাজার পাইকার আসে না। এই বেচা কিনে করি একদম গুইটা প্রতিদিন বেচা কিনা হয়। ফরমালিন মুক্ত মাছ এই বাজারের মূল আকর্ষণ। দামও ক্রয়সীমার মধ্যে, যে কারণে সব শ্রেণী পেশার মানুষ এই বাজারে মাছ কিনতে আসেন। পুরুষদের পাশাপাশি মাছ কিনতে আসেন নারীরাও। লুচি সমতুল্য মাছ কিনতে পারি, যার জন্য কষ্ট হলো এখানে আসি। ফরমালিন মুক্ত মানে টাটকা মাছ পাই বলে এখানে আসি। শোলটাকি কিনলাম 550 টাকা কেজি বড় বড়। তবে বাজার নিয়ন্ত্রণে মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী নিয়মিত পর্যবেক্ষণ করার কথা জানান জেলা মৎস্য কর্মকর্তা। এক সময় ফরমালিন পাওয়া যেত, এখন কিন্তু আর পাওয়া যাচ্ছে না সেরকম ভাবে। অনেক সময় বিভিন্ন ধরনের রং মেশানো হয়, এবং এই বিষয়গুলি আমরা চেক করি যাতে এটা এখানে কোনোভাবেই না হয়। নৌপথে পরিবহনের সুবিধা থাকায় ব্রিটিশ আমলে নদীবন্দরকে কেন্দ্র করে মাছ বাজারটি প্রতিষ্ঠিত। শতাধিক আড়তদার, সহস্রাধিক পাইকারি মাছ ব্যবসায়ী বংশ পরম্পরায় ব্যবসা পরিচালনা করছেন এখানে। এছাড়া হাজারের বেশি মৎস্যজীবী, শ্রমিক, কর্মচারী পেশাগতভাবে সংযুক্ত রয়েছেন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।
বগুড়ার চাষি বাজারে নানা জাতের মাছের সরবরাহের পাশাপাশি জমে ওঠে বেচাকেনাও। মাছের দাম কমায় ক্রেতার সমাগমও বেড়েছে। সে খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন মাজেদুর রহমান। মাজেদ। হ্যাঁ জাভলিন, আপনি জানেন যে বগুড়া সহ যে আশপাশে মাছের বাজার, সে মাছের বাজার অনেকটা কমতে শুরু করেছে। অর্থাৎ কয়েকদিনের যে মাছের বাজারটা ছিল সেই বাজার থেকেও কিন্তু আজকের বাজারটা অনেকাংশে কম। অর্থাৎ বগুড়া, আমি যে চাষি বাজারে আছি সেই চাষি বাজারে সকাল থেকে কিন্তু হাঁক ডাকে কিন্তু মুখর হয়ে উঠেছে বগুড়ার এই চাষি বাজার। দূর দূরান্ত থেকে এখানে যে পাইকার, সে পাইকারগুলো এখানে এসেছে মাছ কিনতে, এবং মাছও এসেছে বিভিন্ন জায়গা থেকে। এখন যে মাছের বাজার, সে মাছের বাজারে যে মাছগুলো বিক্রি হচ্ছে, কই, মৃগে সহ বিভিন্ন যে মাছগুলো রয়েছে, অর্থাৎ ছোট বড় দেশি মাছগুলো, সে মাছগুলো বিক্রি হচ্ছে অনেক কম দামে। আপনি এখন দেখতে পাচ্ছেন যে কই মাছটি, সে মাছটিতে হাঁক ডাক চলছে, এবং সে কই মাছটি কিন্তু 145 টাকা কেজি দরে বিক্রি করা হলো। 5 কেজি ওজনের যে কই মাছ, সেটা 145 টাকা ওজনে কই মাছ বিক্রি করা হলো। এইভাবে যে ছোটো ছোটো মাছগুলো রয়েছে, ট্যাংরা, পুঁটি, শোল, বোয়াল, সে মাছগুলো প্রত্যেকটা মাছের দামই কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে, এবং ক্রেতারা কিন্তু এই মাছগুলো তারা কিনছে এবং বিভিন্ন হাট বাজারে এই মাছগুলো বিক্রি করছে। আর যে মাছগুলো এখানে বিক্রি হচ্ছে, সেই মাছগুলোতে কিন্তু একদম ফরমালিন মুক্ত এবং দেশি প্রজাতির এই মাছগুলো বেশি বিক্রি হচ্ছে। এবং এই মাছগুলোতে যে সাধারণ যে ভোক্তা, সাধারণ যে ক্রেতা, সে ক্রেতারা যেটা বলছেন যে এই মাছগুলোতে তারা কিন্তু এখন মাছ কিনে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছেন, এবং তাদের যে আগের যে দামগুলো ছিল সেই দামের থেকে কিন্তু অনেক কম দামে মাছ কিনতে পারছেন। আগে যে মাছ যে টাকায় 1 কেজি কিনা হতো, সেই টাকায় এখন কিন্তু 2 কেজি মাছ কিনা হতো। আর এখানে যে কৃষকরা যেটা বলছেন, অর্থাৎ মাছ চাষিরা যেটা বলছেন, যে এবারে পুকুর, পুষ্কুনি সহ বিভিন্ন জায়গায় যে মাছ, সে মাছগুলো বেশ ভালো এবারে হয়েছে। অর্থাৎ বন্যার কারণে 4 দফা যে বন্যা হয়েছিল, সে বন্যার কারণে কিন্তু মাছের এখানে যে চাষ, সেই চাষটা কিন্তু বেশি হয়েছে এবং মাছ উৎপাদন বেশি হয়েছে। সে কারণে কিন্তু মাছের যে আমদানি, যে সরবরাহ, সেই সরবরাহটা কিন্তু বেড়ে গেছে। গত কয়েকদিনের সরবরাহ থেকে কিন্তু আজকে সরবরাহটা আরও বেশি, এবং মাছের দামটা কিন্তু আরও কমতে শুরু করেছে। সেই ক্ষেত্রে যেটি বলা যায় যে এখানে মাছের যে সাধারণ যারা আড়তদাররা যেটা বলছেন, যে আগের যে সরবরাহ তার চেয়ে প্রায় 2 গুণ পরিমাণ সরবরাহ কিন্তু এখন হচ্ছে। এই কারণে কিন্তু মাছের দামটা কমতে শুরু করেছে, এবং মাছ কেনাবেচাগুলো কিন্তু বেশ ভালো হচ্ছে। আর এই মাছগুলো, এই চাষি বাজারে যে মাছগুলো, সে মাছগুলো আসে সাধারণত চলন বিল এলাকা থেকে এবং যমুনা নদী থেকে এই মাছগুলো আসে। এছাড়া যে পুকুর, পুষ্কুনি, বিল, জলাশয়, যে বিল জলাশয়গুলো রয়েছে, সেই বিল জলাশয়গুলো শুকিয়ে যেতে শুরু করেছে। অর্থাৎ পানি কমার সাথে সাথে মাছের যে ধরা পড়া, সেই ধরা পড়াটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে, এবং মাছগুলো বেশি ধরা পড়ছে। আর যমুনা নদীর যে মাছগুলো, সে মাছগুলো কিন্তু বেশ বিভিন্ন ধরনের মাছগুলো, এবং এই মাছগুলো তো একটু বেশি চাহিদা রয়েছে এখানে, যে যারা ক্রেতা তাদের কাছে বেশ চাহিদা রয়েছে, এবং তারা কিন্তু মাছ কিনে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। আর এই মাছগুলো শুধু জেলা থেকে আসছে সেটা না, বিভিন্ন স্থান থেকে কিন্তু এই মাছগুলো আসছে, এবং জেলার বাইরে যশোর থেকেও কিন্তু অনেক মাছ, বিশেষ করে চিংড়ি মাছগুলো কিন্তু এখানে আসছে। সব মিলিয়ে যেটা বলা যায়, বগুড়া কিন্তু আড়তগুলোতে মাছের সরবরাহ বাড়ছে, এবং দামগুলো আস্তে আস্তে কমতে শুরু করছে, এবং সাধারণ যে ক্রেতারা, তারা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে এবারে মাছ কিনতে পারছেন, এবং তারা মাছ কিনে কিন্তু বেশ তারা কিন্তু বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছেন। তো এই ছিল আমার কাছে বগুড়া চাষি বাজার, পাইকারি মাছের বাজার থেকে সর্বশেষ জাভলিন। বগুড়ার মাছ বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাজেদুর রহমান। জামালপুরে বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন প্রধানমন্ত্রীর দেয়া উপহার হিসেবে পেলেন পাকা বাড়ি। ইসলামপুর উপজেলার ঘোনাপাড়া গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মুনার ভাঙনে হারিয়েছেন ভিটে মাটি। ভ্যান চালিয়ে সংসার চালানোর পাশাপাশি কোনো মতে 2 ছেলের লেখাপড়া করাচ্ছিলেন। এবার প্রধানমন্ত্রীর দেয়া উপহার হিসেবে পেলেন পাকা বাড়ি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে 3 লাখ টাকা ব্যয়ে তার জন্য নির্মাণ করে দেওয়া হয় এই বাড়িটি। এজন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মোশাররফ হোসেন ও তার পরিবারের সদস্যরা। ঘরটা দিছেন, ঘরের তলে সুহে শান্তিয়ে আল্লাহ রহমতে দিন কাটা বানাইছি।
আল্লাহ যেন তাক ভালাই করে। এই দেখতেছেন, এই যে আমার ঘরটা, এই যে ভাঙ্গা একটা ঘর, এই যে সাবরা, এই সাবরা নিচে আমি আগে থাকতাম। তারপরে যে এই ঘরটা আমার শেখ হাসিনা সরকার দেওয়া হয়েছে, মহিলা এমপি আমার এই ঘরটা দিছে, দেওয়ার পরে আমি এখানে দিন কাটাইতেছি। দীর্ঘদিন বন্ধ থাকার ক্ষতি পুষিয়ে নিতে নতুন উদ্দীপনায় মৌলভীবাজারে মণিপুরী তাঁতশিল্পীরা তাদের ঐতিহ্যবাহী পোশাক তৈরির কাজ শুরু করেছেন। তাঁতশিল্পীরা বলছেন, ক্রেতাদের চাহিদা থাকায় কেনাবেচাও ভালো, তবে উপকরণের দাম চড়া হওয়ায় সমস্যা হচ্ছে। অবশ্য জেলা প্রশাসক সমস্যার সমাধানে সহায়তার আশ্বাস দিয়েছেন। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ভোরে তাঁতের খটখট শব্দে মৌলভীবাজারের কমলগঞ্জ মণিপুরি পাড়ার ঘরগুলো ব্যস্ত হয়ে ওঠে। বউ, কন্যা, যুবতী মেয়েরা হাতে হাত রেখে সুনিপুণ সুতায় বোনেন শাড়ি, থ্রি পিস, চাদর, মাফলার সহ রং বেরঙের পোশাক। এ কাজ করেই বেশ ভালোভাবেই সংসার চলছিল তাদের। কিন্তু বছরের শুরুতে করোনার প্রভাবে বন্ধ হয়ে যায় সবকিছু। এতে তাঁতশিল্পের সাথে জড়িতরা পড়েন চরম বিপাকে। তবে এখন ক্ষতি পুষিয়ে নিতে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কাপড় বুননের কাজ করছেন। করোনার কারণে অনেকদিন কাজ বন্ধ, অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার এখন নতুন করে চালু হচ্ছে। খুবই খারাপ অবস্থা ছিল, আমরা বিক্রি করতে পারিনি। করোনা পরবর্তী এখন আমাদের অবস্থা অনেক ভালো। ক্ষতিটা পূরণ করার জন্য রাস উৎসব সামনে রেখে আমি এখনো চালু করতেছি। তাঁত পণ্য উৎপাদনের শুরুতেই ক্রেতার যে আগ্রহ, তাতে 9 মাসের ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব বলে মনে করেন মণিপুরী কালচারাল একাডেমির কর্মকর্তা। আর 9 মাসের যে ক্ষতিগ্রস্ত, এটা আশা করি পুষে যাবে। এখন ক্রেতারা অধীর আগ্রহ নিয়ে আসতেছে। অবশ্য সংকট মোকাবেলায় সরকারি ঋণ প্রদান সহ সব ধরনের সহায়তার আশ্বাস দেন জেলা প্রশাসক। তাদের যে সংকটগুলো, এগুলো একটা প্রস্তাবনা আকারে আমরা লিখিত দিতে বলেছি। আমাদের বস্ত্রপাট মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট জায়গাগুলোতে আমরা এটিকে অবহিত করব। জেলার কমলগঞ্জ উপজেলায় 1.5 লাখ মণিপুরী বসবাস করে। এর মধ্যে প্রায় 5000 পরিবার তাঁতশিল্পের সাথে জড়িত। সময় সংবাদ, মৌলভীবাজার। শত বছর আগে গাইবান্ধায় সংস্কৃতি চর্চার গোড়াপত্তন। এরপর একটু একটু করে এগিয়েছে, কিন্তু থমকে যায়নি সংস্কৃতি মনাদের পথ চলা। তবে গত 2 দশকে শহরের কর্মকাণ্ড যখন নিষ্প্রভ, তখন সংস্কৃতি চর্চায় ধীরে ধীরে সমৃদ্ধ হচ্ছে তৃণমূলের জনপদ দাড়িয়াপুর গ্রাম। আতাউল হক সাগরের ক্যামেরায় সেখানকার গল্প জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। গাঁও গ্রামে কুষাণপালা ফেরি করে পেটে চারটে ভাত পড়ে মানুষগুলোর, লেখাপড়া নেই, তারপরও সমাজকে এগিয়ে নিতে কাজ করছেন। কুয়াশাচ্ছন্ন শীতের রাতে পালা যখন জমে ওঠে, অভিনেতার কণ্ঠে প্রতিবাদী উচ্চারণ, তখনই সমাজপতির গুন্ডারা কেড়ে নেয় দিনমজুর শিল্পীদের অবলম্বন সঙ্গীত যন্ত্র। এভাবেই সমাজের অসঙ্গতি তুলে ধরছে গাইবান্ধার দাড়িয়াপুরের সারথী থিয়েটার। প্রতিদিনই যুক্তরাষ্ট্রে করোনার আক্রান্ত আর মৃতের সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে। বৃহস্পতিবারও দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে রেকর্ড সংখ্যক রোগী নতুন হাসপাতালে ভর্তি হয়েছে। মারা যান প্রায় 3000 মানুষ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকিব। জ্যাভলিন, আপনাকে ধন্যবাদ। আপনি যে কথাটি একটু আগেই বললেন যে যুক্তরাষ্ট্রের সাবেক 3 জন প্রেসিডেন্ট তারা প্রকাশ্যে করোনা ভ্যাকসিন নেবেন। এটির কারণ হচ্ছে যে যুক্তরাষ্ট্রের মতো উন্নত একটি দেশেও ভ্যাকসিন গ্রহণ করা নিয়ে কিন্তু এক ধরনের অনীহা রয়েছে সবার মধ্যে, এবং এই ভ্যাকসিনটি কতটুকু কার্যকর হবে এ নিয়ে এখানকার গণমাধ্যমে যেরকম নানান ধরনের রিপোর্ট প্রকাশিত হচ্ছে, এবং এখানকার জনগণের মধ্যেও কিন্তু এক ধরনের সন্দিহান রয়েছেন সবাই যে কত ভাগ কাজ করবে। কিন্তু এই
FDA এবং CDC তারা বলেছে, রোগ সংক্রমণ বিশেষজ্ঞরা বলেছেন, ভ্যাকসিন নিয়ে যারা কাজ করেন সেই বিশেষজ্ঞরা বলেছেন যে ভ্যাকসিনটি বাজারে আসছে সেই ভ্যাকসিনটি কিন্তু অন্তত 95% মানুষের শরীরে কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে তারা জানিয়েছেন। এবং এই কারণেই যুক্তরাষ্ট্রের 3 জন সচেতন এবং জীবিত প্রেসিডেন্ট তারা বলেছেন যে তারা প্রকাশ্যে এই ভ্যাকসিনটি গ্রহণ করবেন এবং গণমাধ্যমের যে ক্যামেরা সেই ক্যামেরায় সরাসরি সেটি জাতির উদ্দেশ্যে দেখানো হবে, যাতে করে যারা এই করোনা ভ্যাকসিন নিয়ে কিছুটা সন্দিহান আছেন এবং যাদের ভ্যাকসিন গ্রহণ করা নিয়ে অনীহা রয়েছে তারা যেন ভ্যাকসিন গ্রহণ করেন। কারণ এই যে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস কোভিড-19 এটির বাঁচার জন্য একমাত্র উপায় কিন্তু এই ভ্যাকসিন। দীর্ঘ প্রায় 1 বছর লাগলো এই ভ্যাকসিনটি আবিষ্কার হতে এবং সেটি যুক্তরাষ্ট্রেই এখন বলা হচ্ছে যে সবার আগে এটি বাজারজাতকরণ করা হবে। আজকে রোগ সংক্রমণ বিশেষজ্ঞরা এবং FDA থেকে জানানো হয়েছে যে ডিসেম্বরের 15 তারিখের মধ্যে এই ভ্যাকসিনটি আসবে এবং প্রথমে যারা স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, নার্স, তারপরে যারা বিভিন্ন স্বাস্থ্য বিভাগে কর্মরত আছেন তারা প্রথমে এই ভ্যাকসিনটি পাবেন। তারপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা ফ্রন্ট লাইনে আছেন, তারা সম্মুখ সমরে যারা এই করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করেছেন তাদেরকে এই ভ্যাকসিনটি প্রথমে দেয়া হবে। বাংলাদেশি অধ্যুষিত নিউ ইয়র্কে আমি এখন দাঁড়িয়ে আছি, সেই নিউ ইয়র্কে এই ভ্যাকসিনটি প্রথম দফায় দেয়া হবে। 1,70,000 ভ্যাকসিন পাবে। 50টি অঙ্গরাজ্যেই সমানুপাতিক হারে এই ভ্যাকসিনটি দেয়া হবে। তার মধ্যে নিউ ইয়র্কে 1,70,000 ভ্যাকসিন প্রথমে দেয়া হবে। বলা হচ্ছে যে আগামী বছরের জুনের মধ্যে সমস্ত মানুষ এই ভ্যাকসিনটি পাবেন। যদিও রোগ সংক্রমণ বিশেষজ্ঞরা কেউ কেউ বলছেন যে আগামী বছরের জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে না, তার আগেই এই ভ্যাকসিনটি সবার হাতে পৌঁছে যাবে এবং যুক্তরাষ্ট্রের মানুষ যারা আছেন তারা সবাই বিনামূল্যে এই ভ্যাকসিনটি পাবেন। ইতিমধ্যে যেহেতু এখানে হেলথ ইন্স্যুরেন্স আছে সেই জন্য কিন্তু সবাই মোটামুটি এক ধরনের বিনামূল্যেই ওষুধ পান। কিন্তু যাদের ইন্স্যুরেন্স নেই, আপনি জানেন যে অনেক আনডকুমেন্টেড অভিবাসীরাও কিন্তু এই দেশে বসবাস করে, যাদের ইন্স্যুরেন্স থাকে না, তারা চিকিৎসা সেবা নেওয়ার জন্য সেক্ষেত্রে হয়তো সমস্যায় পড়েন। কিন্তু এই ভ্যাকসিনটি নেওয়ার জন্য তাদের ইন্স্যুরেন্সেরও প্রয়োজন হবে না। ইন্স্যুরেন্স না থাকলেও এই ভ্যাকসিনটি বিনামূল্যে সবাইকে দেয়া হবে। এখন সেই রকম একটি আশার মধ্যেই যুক্তরাষ্ট্রের মানুষ রয়েছে, কারণ দ্বিতীয় যে ধাপে করোনা ভাইরাস যে আবার হামলে পড়েছে তাতে কিন্তু এর আগের চেয়েও ভয়াবহ রূপ নিয়েছে যুক্তরাষ্ট্রে। আজকে যখন আমি দাঁড়িয়ে কথা বলছি তার আর মাত্র 40 মিনিট পরে আজকে দিনের যে পরিসংখ্যান কতজন আক্রান্ত হয়েছেন এবং কতজন মারা গেছেন সেটি শেষ হবে। সেই 40 মিনিট আগ পর্যন্ত আমার কাছে যে হিসাব, সেই হিসাবে জেভলিন আপনি খুবই অবাক হবেন যে 2,15,000 মানুষ একদিনে যুক্তরাষ্ট্রে আজকেও আক্রান্ত হয়েছে। গতকালকে বুধবার স্থানীয় সময় সেখানে কিন্তু আক্রান্ত হয়েছে 2,06,000 মানুষ। আজকে দিনে মারা গিয়েছে 2,840 জন এখন পর্যন্ত মারা গেছে 24 ঘন্টায়। গতকালকে বুধবার স্থানীয় সময়ে মারা গিয়েছিল 2,875 জন। অর্থাৎ আমরা দেখেছি যে মার্চের পরের থেকে যে লকডাউন শুরু হয়েছিল যুক্তরাষ্ট্রে তখন প্রতিদিন 2,000 থেকে 2,500 মানুষ মারা যেত, কিন্তু এখন কিন্তু প্রতিদিন সেটি 2,500 থেকে এখন 3,000-এর দিকে এগিয়ে যাচ্ছে। প্রতিদিন 1,003 মানুষ মারা যাচ্ছে। এখন পর্যন্ত 2,82,000 মানুষ আক্রান্ত হওয়ার পরে মারা গেছে এবং 300-রও বেশি বাংলাদেশি মারা গেছেন। এই অবস্থায় আজকে আরও একটি ভয়াবহ তথ্য দেওয়া হয়েছে যে এই করোনা ভাইরাসের মধ্যে যে স্টিমুলাস প্যাকেজ দিয়েছিল সরকার প্রণোদনা, সেই বেকার ভাতা দেওয়া হচ্ছিল, সেই বেকার ভাতা কিন্তু ডিসেম্বরের মধ্যেই শেষ হবে এবং এর ফলে যুক্তরাষ্ট্রের মতো একটি দেশ যেখানে মোট জনসংখ্যা 32 কোটি, তার মধ্যে প্রায় 5 কোটি মানুষ অনাহারে কাটাবে এই ডিসেম্বরে, এরকম একটি তথ্য খাদ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে। এই অবস্থায় মানুষজনদের জন্য নতুন একটি স্টিমুলাস নিয়ে আসার জন্য পরিকল্পনা করছে সরকার। তারা মোটামুটি রিপাবলিকান এবং ডেমোক্রেটরা সমঝোতায় পৌঁছেছে। এই স্টিমুলাসটি যদি আসে তাহলে কিছুটা হলেও যুক্তরাষ্ট্রের মানুষ রক্ষা পাবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। জাবরিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। ব্রিটেন রাশিয়া করোনা ভ্যাকসিনের অনুমোদন দেওয়ার পর এবার ভারতের নিজস্ব ভ্যাকসিনের চূড়ান্ত ট্রায়াল শুরু হয়েছে। কলকাতায় নগর মেয়র ফিরহাদ হাকিম প্রথম ব্যক্তি হিসেবে এই ভ্যাকসিন নিয়েছেন।
ভারতে বায়োটেক, সিরাম, ICMR সহ 7টি সংস্থার 4টি ভ্যাকসিন এই মুহূর্তে চূড়ান্ত ট্রায়ালে রয়েছে। আরও জানাচ্ছেন সুব্রত আচার্য। অবশেষে ভারত বায়োটেকের উদ্ভাবিত করোনার টিকা কোভ্যাক্সিনের তৃতীয় ও চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল শুরু হয়েছে। ভারতের 6টি বড় শহর ছাড়াও দেশটির বিভিন্ন রাজ্যের জনবহুল জেলা ও থানা পর্যায়ে চলছে এই ট্রায়াল কার্যক্রম। এরই ধারাবাহিকতায় পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা সহ রাজ্যটির 24টি জায়গায় একযোগে চলছে টিকা কার্যক্রম। কলকাতায় প্রথম ব্যক্তি হিসেবে এই টিকা নিয়েছেন নগর মেয়র ফিরহাদ হাকিম। এর আগে বুধবার বিকেলে এই কার্যক্রমের উদ্বোধন করেন রাজ্যপাল জগদীপ ধনকর। जनता के लिए वैक्सीन निकलेगा उस दिन हमारा आज का जो है आज हमारा सक्सेस है उस दिन सक्सेस। ভারতের তৈরি 4টি ভ্যাকসিনের মধ্যে কোভ্যাক্সিনের অগ্রগতি সবচেয়ে বেশি। এখনো পর্যন্ত এই ভ্যাকসিনটি 60% কার্যকর বলে দাবি করা হচ্ছে। অন্যদিকে ভারতের ঔষধ নিয়ন্ত্রণকারী সংস্থা ICMR জানিয়েছে খুব বেশি প্রয়োজন না হলে সবার এই ভ্যাকসিন নেয়ার দরকার পড়বে না। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। করোনার কারণে বিপাকে পড়েছে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশি ক্ষুদ্র ব্যবসায়ীরা। রেস্টুরেন্ট সহ অন্যান্য দোকানপাট খোলা থাকলেও আশানুরূপ বিক্রি না হওয়ায় দোকান ভাড়া ও কর্মচারীদের বেতন দিতে হিমশিম খাচ্ছেন তারা। জেদ্দা প্রতিনিধি আল মামুন শিপনের পাঠানো তথ্যে রিপোর্ট। বিশ্বের অন্যান্য দেশের মতো সৌদি আরবেও থেমে নেই করোনার মরণ ছোবল। প্রতিদিনই কেউ না কেউ আক্রান্ত হচ্ছেন, আর সেই সঙ্গে মৃত্যুবরণ করছেন অনেকেই। তারপরেও লকডাউনের তৃতীয় ধাপে জনসচেতনতা, স্বাস্থ্যবিধি ও সরকারের দেওয়া বিধিনিষেধ মেনে অনেক ব্যবসা প্রতিষ্ঠানই খুলে দেওয়া হয়েছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করুন। দোকানপাট আর রেস্টুরেন্টগুলো খুলে দেওয়া হলেও স্বাস্থ্য সতর্কতা মেনে প্রয়োজন ছাড়া বেশিরভাগ মানুষ ঘরেই অবস্থান করায় আয় কমে গেছে এসব প্রতিষ্ঠানের। এ অবস্থায় দোকান ভাড়া ও কর্মচারীদের বেতন দিতে হিমশিম খাচ্ছেন তারা। করোনা পরিস্থিতির কারণে ব্যবসা বাণিজ্য মন্দা যাইতেছে, এবং দোকান ভাড়া, কারেন্ট বিল, একামার ফিস এবং কর্মচারীর বেতন কিছু উঠাইতে পারতেছি না। বেচা কিনা তো খুবই খারাপ চলতেছে করোনার কারণে। আমাদের ব্যবসা বাণিজ্য নাই, বেচা কিনা নাই, দোকান ভাড়া উঠতেছে না, এবং কি কফিলের আকামার যে সমস্যা, এই আকামার টাকা উঠাতে পারতেছি না। সংকটময় এই পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সরকারের প্রতি বিনামূল্য বিনিয়োগের সুযোগ সুবিধা দেওয়ার অনুরোধ জানিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ সরকার ও দূতাবাস যেন এই দুর্দিনে ব্যবসায়ীদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, সেই দাবি করছেন তারা। আল মামুন শিপন, সময় সংবাদ, জেদ্দা, সৌদি আরব। জানুয়ারিতেই ভ্যাকসিন আসছে আয়ারল্যান্ডে। এই খবরের পরে ভ্যাকসিন নিয়ে জনমনে চলছে নানা বিশ্লেষণ। অনেকেই প্রাথমিক অবস্থায় আগ্রহ দেখাচ্ছেন না ভ্যাকসিন নিতে। বিস্তারিত সৈয়দ জুয়েলের রিপোর্টে। করোনার ভ্যাকসিন কবে আসবে এ নিয়ে অপেক্ষায় ছিল বিশ্ববাসী। কোন দেশের ভ্যাকসিন কতটা কার্যকরী হবে তা নিয়েও চুলচেরা বিশ্লেষণের শেষ নেই। কিন্তু যখনই বেশ কয়েকটি প্রতিষ্ঠান ভ্যাকসিন বাজারে আনা ঘোষণা দিল, তখন এর কার্যকারিতা নিয়ে সন্দেহ দানা বাঁধতে শুরু করছে জনমনে। কেননা করোনা নির্মূলে 100% কার্যকরী ভ্যাকসিনের ঘোষণা দিতে পারেনি কোনো প্রতিষ্ঠানই। তাই এখন অনেকেই আগ্রহ দেখাচ্ছে না ভ্যাকসিন নিতে। প্রথম ধাপের ভ্যাকসিন যারা নেবে তাদের বেলায় কার্যকরী ফল দেখলে তারপরেই ভ্যাকসিন নিতে চান কেউ কেউ। বায়োনটেক, ফাইজার বা আজ যারা আছে কেউ 100% সফল বলতে পারছে না। তাই ভ্যাকসিন নিব কিনা নিব না এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছি। যেহেতু জরুরি ভিত্তিতে অনুমোদন, অত্যন্ত সংক্ষিপ্ত ট্রায়াল, ভ্যাকসিনটার কার্যকারিতা একটু পর্যবেক্ষণ করে আমি এই ভ্যাকসিনটা আমার পরিবারের জন্য নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ভ্যাকসিন গ্রহণ নিয়ে জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হলেও মহামারীর সময় সংক্রমণ রোধে ভ্যাকসিনের সহজলভ্যতা আশার আলো দেখবে বলেই মনে করছেন বাংলাদেশের চিকিৎসক। অবশ্যই আমরা বলবো যে করোনার ভ্যাকসিনটা আমাদের এই সময়টাতে একটা আশার আলো। এই সময় আমরা যেন খুব কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলি, সেটাই সবার জন্য আমাদের কামনা। এদিকে গেল 1 ডিসেম্বর থেকে লকডাউন শিথিল হওয়ায় শপিং মলগুলোয় উপচে পড়া ভিড়ে সংক্রমণ আবারও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্বে যখনই কোনো মহামারী এসেছে হারিয়েছি আমরা হাজার হাজার মানুষ। করোনায়ও প্রিয়জন হারানোর সংখ্যা নেহায়েত কম নয়। পার্শ্ব প্রতিক্রিয়া ও নিরাপদ ভ্যাকসিন নিয়ে মনের মাঝে যে সন্দেহ উকি দিচ্ছে, সে সন্দেহ যেন বাস্তবে রূপ না নেয়, এমনটাই প্রত্যাশা।
সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। কাতার বাংলাদেশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের খবর। কাতারকে রুখে দেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। অন্তত 1 পয়েন্ট নিয়ে ফিরতে চান অধিনায়ক জামাল ভুঁইয়া। অন্যদিকে কোচ জেমিডে শিষ্যদের বলেছেন ম্যাচটা উপভোগ করতে। এশিয়ান চ্যাম্পিয়ন কাতার বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না। ম্যাচ থেকে পূর্ণ 3 পয়েন্ট নিতে চায় স্বাগতিকরা। দোহার আবদুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। এই ছবিটা স্বস্তির। প্রায় 20 দিন পর শিষ্যদের নিয়ে আবারও মাঠে কোচ জেমিডে। এতদিন অবশ্য না থেকেও ছিলেন বাংলাদেশের হেড কোচ। জেমির পরিকল্পনা মতোই বাংলাদেশ সেরে নিয়েছে প্রস্তুতি পর্ব। এবার দিলেন শেষ মুহূর্তের টোটকা। কাতারের সঙ্গে বাংলাদেশের শক্তির পার্থক্য বিস্তর, তবে নিজেদের প্রস্তুতিতে সন্তুষ্ট লাল সবুজের দল। নেপালের বিপক্ষে সিরিজের পর কাতারে গিয়েও 2টি প্রস্তুতি ম্যাচ খেলেছে জামাল ভুঁইয়ারা। ফলাফল পক্ষে না থাকলেও নিজেদের ঘাটতির জায়গাগুলো খুঁজে পেয়েছে। ফিটনেস নিয়েও দলে নেই সমস্যা। প্রতিপক্ষ এশিয়ান চ্যাম্পিয়ন হলেও তা নিয়ে না ভেবে নিজেদের খেলায় মনোযোগী বাংলাদেশ। জয়ের স্বপ্নটা বাস্তব না সেটা জানা অধিনায়কের, তবে মাঠে নামার আগেই হাল ছাড়ছেন না। গত 5 সপ্তাহ ফিটনেস নিয়ে কাজ করেছে এবং আমাদের অনেক উন্নতি হয়েছে। কাতার শক্তিশালী আর ওরাই ফেভারিট, তবে ভারত এখানে ড্র করেছে। আমাদের লক্ষ্য অন্তত 1 পয়েন্ট আদায় করে নেওয়া। কাতারে খেলা 2 প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের জালে 4 গোল দিয়েছে প্রতিপক্ষরা, তাই রক্ষণ নিয়ে বাড়তি সতর্ক কোচ। জীবন দলের সঙ্গে যোগ দিলেও তার খেলার সম্ভাবনা ক্ষীণ, তাই কাতারের দুর্গ ভাঙার দায়িত্ব থাকবে সুফিল সাদ ইব্রাহিমদের। ম্যাচটা অনেক কঠিন হবে, তবে খেলোয়াড়দের জন্য এটা দারুণ একটা অভিজ্ঞতাও হতে পারে। ছেলেদের ভালো প্রস্তুতি হয়েছে, নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ভালো কিছুই সম্ভব। এশিয়ান চ্যাম্পিয়নরা গ্রুপের শীর্ষে থাকলেও তাদের সাম্প্রতিক ফর্ম বলছে ভিন্ন কথা। সবশেষ 4 ম্যাচ জয়হীন ফেলিক্স, সানচেজ শিষ্যরা। বাংলাদেশ দল নিয়েও সতর্ক তারা। দলের দৃঢ় মানসিকতার প্রশংসা করেছেন প্রতিপক্ষ কোচ, তবে নিজেদের লক্ষ্যর কথাও করেছেন স্পষ্ট। বাংলাদেশে আমরা জয় পেলেও কঠিন পরীক্ষা দিতে হয়েছিল। ওদের দলটা সহজে হার মানবে না, তবে আমরা নিজেদের মাঠে খেলবো। ম্যাচ জয়ের ব্যাপারে পূর্ণ আত্মবিশ্বাস আছে আমাদের। কাতারের বিপক্ষে 5 দেখায় কোনো জয় নেই বাংলাদেশের। 2006 সালে এশিয়ান কাপের বাছাইয়ে ড্র করলেও এরপর টানা 4 ম্যাচ হেরেছে লাল সবুজরা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এবার ক্রিকেট। ইনজুরি থেকে ফিরতে না ফিরতে মাশরাফিকে পেতে কাড়াকাড়ি শুরু করেছে দলগুলো। এরই মধ্যে মাশরাফিকে দলে নিতে আগ্রহের ব্যাপারে ইমেইলের মাধ্যমে বিসিবিকে জানিয়ে রেখেছে খুলনা টিম ম্যানেজমেন্ট। কিন্তু নড়াইল এক্সপ্রেসকে নিতে আবেদন করেছে ফরচুন বরিশালও। তবে সবকিছু নির্ভর করছে ম্যাচের পুরোপুরি ফিট হওয়ার উপর। সোনার চামচ বাঁকাও ভালো, প্রবাদ বাক্যটা খাপে খাপ মিলে গেছে মাশরাফি বিন মুর্তজার ক্ষেত্রে। এখনও ইনজুরি কাটিয়ে পুরোপুরি ফিটও হয়ে ওঠেননি। কেবল একটা দিন ম্যাচ দেখা দিয়েছিলেন মিরপুরের একাডেমি মাঠে, তাতেই ছাইচাপা আগুনের মতো জ্বলে উঠেছে বঙ্গবন্ধু টি-20 কাপে মাশরাফির খেলার বিষয়টি। আগে থেকেই সাকিব আল হাসান আর মাহমুদুল্লাহ রিয়াদকে ভিড়িয়ে খাতা কলমে দলটাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে জেমকন খুলনা। এবার নড়াইল এক্সপ্রেসকে পেতেও তোড়জোড় শুরু করেছে রূপসাপারের দল। বিসিবিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়ে গেছে এরই মধ্যে। ডেফিনেটলি মাশরাফি এমন একটা নাম, এমন একটা প্লেয়ার যে ওকে সবাই নিতে চাবে। প্রসিডিউর হলো যে আমরা একটা মেল করেছি যে আমরা উই আর ইন্টারেস্টেড অন মাশরাফি। এরপর বোর্ড ডিসাইড করবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে ওর অ্যাভেবিলিটি। ও একটা দিন প্র্যাকটিস করেছে। তবে প্রতিযোগিতার মাঠে একা নয় খুলনা। দক্ষিণের আরেক দল ফরচুন বরিশালও আছে দৌড়ে। গত পরশুদিন বরিশালের পক্ষ থেকে অলরেডি আমরা একটা অ্যাপ্লিকেশন করেছি তাকে চেয়ে, এবং আশা করি আমরা তাকে পাবো। বাট মিন টাইম খুলনাও আবার অ্যাপ্লিকেশন করেছে, যেহেতু অ্যাজ পার দ্য পলিসি মানে অন্য কোনো টিম যদি অ্যাপ্লিকেশন করে সেক্ষেত্রে এটা লটারিতে চলে যাবে। যদিও দিল্লি এখনো বহুদূর। আগে ফিট হতে হবে মাশরাফিকে, দিতে হবে বিপ টেস্ট, আর একাধিক আগ্রহী দল থাকায় বাছাই প্রক্রিয়াও হবে ভিন্ন। ওর থেকেও আমাদের ফিডব্যাক নিতে হবে যে ওর কী অবস্থায় আছে, ওর ফিটনেস কী অবস্থায় আছে। বোর্ডের কিন্তু একটা পলিসি ছিল যে মাশরাফি যখন ইনক্লুড হবে, ইনিশিয়ালি যখন ওর যেহেতু ড্রাফট লিস্টের নাম ছিল না, যখন ইনক্লুড হবে দের ইজ আ সার্টেন পলিসি যে এখানে অনেক টিম ইন্টারেস্ট করতে পারে। তারপর কী ধরনের পলিসি হবে আমরা আমাদের দিক থেকে ইন্টারেস্ট শো করেছি। মার্চে ঢাকা প্রিমিয়ার লিগের খেলায় সবশেষ মাঠে নেমেছিল নড়াইল এক্সপ্রেস। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধু টি-20 কাপের খবর। গুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার সাকিব মাহমুদুল্লাহর জেমকন খুলনার মুখোমুখি হচ্ছে তামিমের ফরচুন বরিশাল।
টপ অর্ডার ব্যাটিং মনমতো না হলেও আরেকটু সময় দিতে চান খুলনার ব্যাটিং কোচ আফতাব আহমেদ। তার আশা শিগগিরই চিরচেনা ফর্মে ফিরবেন আইকন ক্রিকেটার সাকিব। ম্যাচটি শুরু হবে দুপুর 12টায়। মাঠের লড়াইয়ে নামার আগে মাশরাফিকে দলে পাওয়ার আরেক লড়াইয়ে নেমেছে জেমকন খুলনা আর ফরচুন বরিশাল। এই কাড়াকাড়ি আছে পয়েন্ট নিয়েও। 5 দলের টুর্নামেন্টে 4 ম্যাচে 2 জয়ে টেবিলের 3-এ খুলনা আর 1 জয়ে 4-এ আছে বরিশাল। বল হাতে পেসার শহীদুল, হাসান মাহমুদরা একেবারে নিরাশ করেননি। তবে ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন শফিউল। তার স্থলাভিষিক্ত হচ্ছেন আরেক পেসার খালেদ আহমেদ। আসরের সর্বনিম্ন দলীয় সংগ্রহ 86 রানে অল আউট হওয়ার লজ্জার রেকর্ড তাদের নামের পাশে। বিশেষ করে টপ অর্ডার ব্যাটিং নিয়ে উদ্বেগের জায়গা রয়েছে। মিরপুরের চিরচেনা উইকেটই হঠাৎ অচেনা সাকিব, ইমরুল, বিজয়, অমিদের কাছে। লাস্ট ম্যাচও দেখছেন 170, ওটা অলমোস্ট স্টেজ হয়ে যাচ্ছিল। সো উইকেট নিয়ে নো কমপ্লেন। একটা বছর একটা গ্যাপ ছিল, সো ওই গ্যাপ থেকে আসলে এসে মাত্র সব কিছু আমরা 100% পাওয়াটা ভেরি ডিফিকাল্ট। বাট এরপরও ওরা যথেষ্ট চেষ্টা করতেছে এবং ম্যাচে ফিরছে। আমরা মনে হয় যে 4টা ম্যাচ পরে আমরা এখন মোটামুটি একটা শেপের মধ্যে আছি। ইনশাল্লাহ এই 4টা ম্যাচ হয়তো বা আরও বেটার রেজাল্ট আমরা দেখব। দেশসেরা অলরাউন্ডারকে নিয়ে আশা ছিল আকাশচুম্বী, কিন্তু নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিবের ব্যাটে রান খরা। 4 ম্যাচে করেছেন মোটে 41। প্লে অফের রেসে টিকে থাকতে সাকিবের জ্বলে ওঠার অপেক্ষায় দিন গুনছে খুলনা। এই লেভেলে আসলে পরামর্শের কোনো কিছুই নাই। নম্বর সে অলরাউন্ডার, সো যে কোনো সময় সে কামব্যাক করবে। বাট এখন খুব ভালো একটা শেপে আছে। প্রথম রাউন্ড থেকেও এখন খুব ভালো শেপে আছে। ইনশাল্লাহ এই 4টা ম্যাচ ভালো কিছু দেখবেন আশা করতেছি। এদিকে 155 রান নিয়ে আসরের শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় 2-এ থাকা ক্যাপ্টেন তামিমই মূল ভরসা বরিশালের। আগের দেখায় খুলনার কাছে হেরেছিল বরিশাল। নড়বড়ে জায়গাটা দৃঢ় করতে জয় খুব জরুরি তামিমের দলের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধু টি-20 কাপে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে মুশফিকুর রহিমের বেক্সিমকো ঢাকা। এবার তাদের প্রতিপক্ষ টেবিল পয়েন্টের 2য় স্থানে থাকা মিনিস্টার গ্রুপ রাজশাহী। মিরপুরে 2 দলের ম্যাচটি মাঠে গড়াবে শুক্রবার সন্ধ্যা 7টায়। আসরে শেষ ম্যাচে বরিশালের বিপক্ষে 7 উইকেটে জেতায় যেন কিছুটা রাহুগ্রাস কেটেছে ঢাকার। হারানো ছন্দের সাথে সাথে কিছুটা আত্মবিশ্বাসও ফিরে পেয়েছে মুশফিক বাহিনী। আর এবার তাদের প্রতিপক্ষ রাজশাহী। প্রথম ম্যাচে রাজশাহীর বিপক্ষে 2 রানে হেরেছিল ঢাকা। আর পয়েন্ট টেবিলেও অনেক এগিয়ে সাইফুদ্দিনরা। তাই কিছুটা চাপে আছে মুশফিক বাহিনী। তবে জয় পাওয়ার জন্য মাঠের সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই নামবে তারা। 4 ম্যাচের মধ্যে 1 ম্যাচ মাত্র দিয়েছি, বাট তারপরে আমি বিশ্বাস রাখতে চাই, কারণ আমি ছেলেদের মধ্যে অনেক ট্যালেন্ট দেখেছি, অ্যাবিলিটি আছে এদের মধ্যে, সেটা আমি বললাম প্রথমেই। তো আমি বিশ্বাস করি যখন ওদের অ্যাবিলিটি অনুযায়ী খেলতে পারবে, আমরা যদি আমাদের পুরো ব্যাটিং অ্যাবিলিটি যদি খেলতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা এর থেকে অনেক ভালো টিম আসলে, সত্যি কথা বলতে গেলে। এদিকে 4 ম্যাচে 1 জয় পাওয়া ঢাকা হারের ব্যাখ্যা খুঁজতে গিয়ে দোষারোপ করছে উইকেটের। 2 টিমের বোলাররাই আমি মনে করি যে উইকেটটাকে ভালো ইউজ করছে, এটা একটা বড় ব্যাপার ছিল। রাতের খেলা যেহেতু কুয়াশা পড়েছে, বল স্কিড করে ব্যাটে চলে যায়, স্লোয়ারটা অথবা গ্রিপ করেনি, যার জন্য হয়তো বড় একটা ম্যাচ হয়েছে, বড় স্কোরের ম্যাচ হয়েছে। বাট এমনি আমি বলবো যে উইকেট খুবই খারাপ, বাট আমার মনে হয় আমাদের একটু অ্যাডজাস্ট করে ব্যাটিং করতে হবে আসলে। এদিকে শেষ ম্যাচে বরিশালের কাছে 1 রানে হারের তিক্ততা পায় রাজশাহী। তবে সেই হার নিয়ে না ভেবে ভুল থেকে শিক্ষা নিয়ে ঢাকার বিপক্ষে মাঠে নামতে চায় তারা। আরেকটা খেলা শুরু হচ্ছে, আমরা ওই খেলাটা নিয়ে চিন্তা করতেছি। যেটা গেছে ওটা শেষ, খুব ইম্পর্টেন্ট খেলা ঢাকার সঙ্গে। আমরা যদি ওই ম্যাচটা নেক্সট ম্যাচটা ইনশাআল্লাহ জিততে যেতে পারি, আমাদের নেক্সট রাউন্ডে যাওয়া আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে। অনুশীলনে ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। নেটে বেশ কিছুক্ষণ বোলিং প্র্যাকটিস করেছেন, কাজ করেছেন ফিটনেস নিয়েও। তবে ঢাকার বিপক্ষে তাকে দলে পাওয়া যাবে কিনা এ নিয়ে এখনো পর্যন্ত নিশ্চিত কিছু জানা যায়নি। 4 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে টেবিলে 2 নম্বরে আছে রাজশাহী। আর একমাত্র জয়ে 2 পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে বেক্সিমকো ঢাকা। আফরোজ রিয়া, সময় সংবাদ, ঢাকা। প্রতিদিন সকালে রাজশাহীতে কিশোর ফুটবল একাডেমির প্রশিক্ষণার্থীরা অনুশীলন করেন কোর্ট হরগ্রাম বাজার এলাকার মাঠে। সে খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান রকি। কিশোর ফুটবল একাডেমি রাজশাহী মূলত এই ফুটবল টুর্নামেন্ট এখানে যে এরা পরিচালনা করে, এটি কিন্তু একটি বড় খেলোয়াড় গড়ে তোলার স্বপ্ন নিয়ে।
তো আমরা বেশ কয়েকজন প্রশিক্ষণার্থীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে এ ধরনের আসলে ফুটবল কিশোর একাডেমি তাদের যে সংগঠন সেটি মূলত এই 200 প্রশিক্ষণার্থী যারা আছেন তাদেরকে কিন্তু একেবারে বিনামূল্যে তাদেরকে এই প্র্যাকটিসগুলো করিয়ে থাকেন এবং প্রতিদিন এটি সকাল থেকেই শুরু হয়। সকালে 3টি ব্যাচ এখানে প্র্যাকটিস করানো হয়, পাশাপাশি বিকেলে 3টি ব্যাচ এখানে প্র্যাকটিস করানো হয়। এভাবে কিন্তু তারা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকেন এবং এখান থেকে এখন পর্যন্ত অনেক খেলোয়াড় যারা অনেক ভালো ভালো জায়গায় খেলছেন এবং তাদের স্বপ্ন এই প্রতিটি প্রশিক্ষণার্থী যাতে ভালো ভালো যে ফুটবলের ভালো অঙ্গনগুলো আছে, বিশেষ করে বিভিন্ন লিগ পর্যায়ে বা জাতীয় দলের জার্সি গায়ে যেন তুলতে পারেন, সেই স্বপ্নই আসলে তাদের ভেতরে। আমরা কথা বলেছিলাম, মূলত এই যে মাঠ আপনারা দেখছেন এখানে প্র্যাকটিস চলছে, মূলত এই মাঠটির নাম জাহানারা জামান মিনি স্টেডিয়াম। এখানে 6টি শিফট এখানে ফুটবল প্রশিক্ষণ দিয়ে থাকেন এখানকার কোচেরা। মূলত এখান থেকে এখন পর্যন্ত 45 জন বিভিন্ন লিগে খেলছেন, পাশাপাশি বয়স ভিত্তিকে 5 জন খেলছেন, জাতীয় দলেও কিন্তু এখান থেকে অনেকেই আছে যারা খেলছেন। তো আমরা এই বিষয় নিয়ে ছোট্ট করে একটু কিশোর ফুটবল একাডেমির সভাপতি আরমান পারভেজ দুলু ভাইয়ের সাথে একটু কথা বলবো যে ভাই, আপনারা এখানে বেশ কয়েক বছর ধরে ফুটবলের প্র্যাকটিসগুলো করাচ্ছেন, তো এখন পর্যন্ত আপনাদের সাফল্য কেমন, পাশাপাশি এদেরকে নিয়ে আপনার কি স্বপ্ন আছে? আসসালামু আলাইকুম। মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা ফুটবলটা আমাদের হারিয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে যে 80 দশকে যে ফুটবলটা ছিল সেই ফুটবলটা এখন আর নাই। তো আমরা 2010 সাল থেকে চেষ্টা করছি, এই একাডেমি গড়ে তুলেছি। আমাদের পাশে আমাদের মাননীয় মেয়র মহোদয় খায়রুজ্জামান লিটন ভাই আছেন। এই মাঠটা এখন যে আদলে দেখছেন আসলে এভাবে ছিল না। পূর্বে আমাদের মাঠের অসুবিধা ছিল, আমরা এটাকে অনেক কষ্ট করে এই মাঠটাকে করেছি। উনি আমাদের পিছনে আছেন বলেই আমরা করতে পারছি, এই জন্য আমি লিটন ভাইকে ধন্যবাদ জানাই। আর আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে ফুটবলটা কেন হারিয়ে যাবে। এই দেশের সারা বিশ্বে ফুটবল সবচেয়ে জনপ্রিয় খেলা। আমি নিজে একজন 80 দশকের প্লেয়ার ছিলাম, ঢাকায় দীর্ঘদিন খেলেছি। তো আমাদের চেষ্টা হচ্ছে যে এখন ফুটবলটা গরিব ছেলেরাই খেলে, তো এদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া, মানুষের মতো মানুষ করে গড়ে তোলা। একজন ভালো ফুটবল প্লেয়ার হতে পারলে তারা তাদের ফ্যামিলিকে এস্টাবলিশ করতে পারবে, নিজে এস্টাবলিশড হবে, তার নাম হবে, এলাকার নাম হবে, আমাদের নাম হবে যে আমাদের একাডেমির ছেলেরা ভালো করছে। এবং এখন 19-এ জাতীয় দলে আমাদের নয়ন আছে, 16-এ হাফিজুর আছে, বিকেএসপিতে আমাদের কিছু ছেলে আছে, ঢাকা বি লিগ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে আমাদের ছেলেরা খেলছে। তো ধন্যবাদ ধুলু ভাই আপনাকে। আমরা শুনছিলাম যে উনি বলছিলেন যে তাদের এখান থেকে প্রশিক্ষণ নিয়ে কিন্তু বিভিন্ন লিগ পর্যায়ে তাদের অনেক প্লেয়ার আছেন যারা খুব ভালো খেলছেন, পাশাপাশি লাল সবুজের পতাকা গায়ে কিন্তু অনেক প্লেয়ার এখান থেকে বের হয়েছে। তো আসলে তাদের চাওয়াটা এরকমই যে এখান থেকে ভালো ভালো প্লেয়ার যেন বের হয় এবং নিজের ক্লাবের তো বটেই, পাশাপাশি দেশের নাম যেন উজ্জ্বল করতে পারে তারা, এবং তারাও কিন্তু মেসি বা নেইমারের মতো ভালো খেলোয়াড় হয়ে প্রতিষ্ঠিত হতে চায়। তো আসলে এই ক্লাব থেকে এটিই ছিল তাদের মূল প্রত্যাশা। তো এমনটাই ছিল রাজশাহী থেকে আমার কাছে। রাজশাহী থেকে কিশোর ফুটবলের খবর জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেল বঙ্গবন্ধু প্যারা ফুটবল চ্যাম্পিয়নশিপ, যেখানে অংশ নিয়েছেন বিভিন্ন ধরনের প্রতিবন্ধী শিশু কিশোররা। তাদের দাবি নিজস্ব খেলার মাঠ সহ সব ধরনের সুযোগ সুবিধার। কেউ বধির, কারো আবার এক পানি, আছেন মানসিক প্রতিবন্ধীও। তবে অদম্য ইচ্ছা আর এগিয়ে যাওয়ার মানসিকতার কাছে এসব যে তুচ্ছ। তাই তো আর 10টা স্বাভাবিক মানুষের মতোই খেলার মাঠে নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রচেষ্টা। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে বাফুফের আর্টিফিশিয়াল টার্ফে প্যারা ফুটবল টুর্নামেন্টের আয়োজন, যেখানে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিবন্ধীরা। স্বাভাবিক ফুটবলারদের মতোই বুট জার্সি গায়ে নেমেছেন ম্যাচ খেলতে, যেখানে হার জিত ছাপিয়ে অংশ নিতে পেরেই দারুণ খুশি সমাজের বিশেষ এই মানুষগুলো। সাথে দাবিও রেখে গেছেন
যোগ্যতা দিয়ে বিচার করার। আমাকে দেখে প্রথম বছর তুমি খেলতে পারবো কিনা, ওটা কিন্তু আজকে খেলায় আমি একটা গোল করেছি এবং আমরাই চ্যাম্পিয়ন হয়েছি। ঠিক আছে, আসলে আমাদের সুযোগ দিই যে কোনো কাজে, যে কোনো ক্ষেত্রে আমরা কম চাই না, তাই আছে না, আমরা আমাদের যোগ্যতা দিয়ে সব কিছু করতে চাই। বঙ্গবন্ধু টুর্নামেন্টে আসতে পেরে আমি খুবই আনন্দিত। আমি এই প্রথম একটি অনুষ্ঠানে আসতে পেরেছি। সকল প্রতিবন্ধীদের পক্ষ থেকে শুধু দাবি একটাই, মাঠ, এবং সেই মাঠে যেন আমরা সবাই এসে অনুশীলন করতে পারি। আমরা আগে কখনো এরকম কোনো সুযোগ পাইনি এবং আমাদের আসার জন্য আমি আয়োজকদেরকে আমি সবচেয়ে ধন্যবাদ জানাচ্ছি। প্যারালিম্পিকের যতগুলো ইভেন্ট আছে প্রতিটা ইভেন্ট যাতে আমাদের আগে থেকে কাঠামো করে, যে প্রশিক্ষণের ব্যবস্থা, তারপর ম্যাচ। প্যারালিম্পিকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশ নেয় প্রতিবন্ধী ফুটবল দল। বাংলাদেশ থেকেও এই কিশোর কিশোরীদের প্রত্যাশা অংশ নেয়, তাই প্রয়োজন সার্বিক সহযোগিতা। বাফুফের সিনিয়র সহসভাপতি আশ্বাস দিলেন তাদের সব ধরনের সুযোগ সুবিধা দেয়া। আন্তর্জাতিকভাবে কিন্তু আপনার এই অটিজম ফুটবল কিন্তু টুর্নামেন্ট চলছে, সেই ক্ষেত্রে তাদের প্রশিক্ষণ, তাদের অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো লাগবে সেগুলো অবশ্যই আমরা করে দিব, এবং আন্তর্জাতিকভাবে খেলতে যাওয়ার জন্য যদি আমাদের অন্য কোনো আর্থিক সহযোগিতাও লাগে সে ব্যাপারেও আমরা কিন্তু তাদের সহযোগিতা করব। পাশাপাশি বৃত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন এসব শারীরিকভাবে পিছিয়ে থাকা মানুষদের পাশে থাকা, তাতেই কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাবে দেশ। তারেক হোসেন শিমুল, সময় সংবাদ, ঢাকা। কুষ্টিয়ায় নবান্ন উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হলো ভারোত্তোলন প্রতিযোগিতা। স্থানীয় গ্রামবাসীর আয়োজনে গতকাল বিকেলে 3টি জেলার প্রতিযোগীরা অংশ নেন। প্রতি বছর ভিন্ন ভিন্ন খেলার আয়োজন করা হবে বলে জানান আয়োজকরা। বাবুল হোসেনের ছবি ও SM রাশেদের তথ্য নিয়ে রিপোর্ট। ভারোত্তোলন প্রতিযোগিতা, তাও আবার গ্রামে গঞ্জে। আয়োজকদের পাশাপাশি আগ্রহের কমতি ছিল না দর্শকদেরও। শিশু থেকে বৃদ্ধ উপস্থিত সবাই। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আতবাড়িয়ায় নবান্ন উৎসব উপলক্ষে বিনোদন ও ভারোত্তোলন খেলাকে গ্রামের মানুষের কাছে পরিচিত করতেই আয়োজন করা হয় এই প্রতিযোগিতার। বৃহস্পতিবার বিকেলে খেলাটি দেখার জন্য ডিজিট মাধ্যমিক বিদ্যালয়ের অস্থায়ী মঞ্চের সামনে জড়ো হন হাজারো মানুষ। প্রথমবার ভারোত্তোলন খেলা দেখে আনন্দিত তারা। প্রতি বছরই এই আয়োজনের ধারাবাহিকতা ধরে রাখার দাবি গ্রামবাসী। এখানে তো প্রথম দেখি না, তো প্রথম দেখছি, দেখতে ভালোই লাগছে। আমরা চাই যে প্রতি বছর যেন এমন খেলা হয়। গ্রামেগঞ্জে ভারোত্তোলনকে আরো জনপ্রিয় করতেই অংশ নেন খেলোয়াড়রা। নবান্ন উৎসব আরো সুন্দর করার জন্য, নবীনদের আরো উৎসাহ দেওয়ার জন্য খেলাটা গ্রামে গ্রামে আমাদের প্রচলিত করে। দর্শক থেকে আমাদের মনে অনেক আনন্দ লাগছে, আমাদের খেলায় আরো উৎসাহ বাড়ছে। এবছরের ধারাবাহিকতায় আগামী বছরগুলোতেও নবান্ন উৎসবে নানা ধরনের খেলার আয়োজন করা হবে বলে জানান আয়োজকরা। এই খেলাটা গ্রামের মানুষ কখনোই কোনোদিন দেখেনি। চেষ্টা করব প্রতি বছর ভিন্ন ধর্মের খেলা এই গ্রামে দেখার, মানুষকে উপভোগ করার জন্য। প্রতিযোগিতায় কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা থেকে 25 জন ভারোত্তোলক অংশ নেন। এতে 102 কেজি বিভাগে 145 কেজি ওজন উত্তোলন করে চ্যাম্পিয়ন হন মেহেরপুরের ইমন। সময় সংবাদ, কুষ্টিয়া। সন্তানের প্রতি মায়ের ভালোবাসার চিরচেনা রূপ কখনো কখনো অচেনা রূপেই ধরা পড়ে। ময়না বেগমের গল্পটাও অনেকটা সেরকমই। যখন বড়দের নৃশংসতার শিকার হচ্ছেন শিশুরা, ঠিক তখন সন্তানের প্রতি মানসিক ভারসাম্যহীন এক মায়ের ভালোবাসা নজর কেড়েছে সবার। ঢাকার আদালত চত্বরে ঠাঁই হওয়া আশ্রয়হীন সে মায়ের গল্প জানাচ্ছেন মার্জিয়া মুমু। ধুলোমলিন শরীর, মাথার ওপর খোলা আকাশ আর মাটির বিছানায় মাতৃত্ব আর মমতার এই চিত্র গতানুগতিকের চেয়ে একটু ভিন্ন। দারিদ্রতা কিংবা অনিশ্চিত ভবিষ্যৎ, কোনো কিছুই যেন ম্লান করতে পারেনি সন্তানের প্রতি মানসিক ভারসাম্যহীন এই মায়ের ভালোবাসা আর দায়িত্ববোধ। অন্তঃসত্ত্বা অবস্থায় মানসিক ভারসাম্যহীন ময়না বেগমকে রাস্তায় ফেলে রেখে যান স্বামী। সন্তান প্রসবও হয়েছে রাস্তায়। কন্যা মনির বয়স এখন 4। নিজে খেয়ে না খেয়ে সাধ্যমতো সন্তানকে তিল তিল করে বড় করেছেন। অন্যের কাছে হাত পেতে হলেও সন্তানের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার গর্বের হাসিও তাই ফুটে ওঠে এই মায়ের। ভাইয়া তো ওই দেখ খাবাইছে, দুইটা ভাই ওই একটা ভাইয়া 20 টাকা দিছে, ভাত খাইতাম, আর তো ভাইয়া দিছে 10 টাকা। মাথা গোজার ঠাঁই নেই তো কি হয়েছে, মমতার আঁচল দিয়ে আদালতের চত্বরেই শিশু সন্তানকে বড় করেছেন তিনি। নিজে মানসিক ভারসাম্যহীন হলেও স্বপ্ন দেখেন মেয়েকে সুশিক্ষিত করার। বড় ভাই দাদি এনে পারে, তো দাদি আছে, দাদি মা আছে, মা নাই, মা বিয়া করছে, মা মোর ছোট থেকে মা মরেছে গা।
প্রতিবন্ধী এই মায়ের চোখে কন্যার সুন্দর জীবনের স্বপ্ন, তাই তো আবারও শুরু হয় তার পথ চলা। সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে হয়তো ময়নার স্বপ্ন পূরণ হবে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নানা উৎকণ্ঠা শঙ্কা ছাপিয়ে অবশেষে ভাষান্তরমুখী রোহিঙ্গারা উন্নত জীবনের আশায় ক্যাম্প ছাড়লেন ২৫০০। যাত্রা স্মরণীয় রাখতে কক্সবাজারে মেজবানি আয়োজন। পুরো পদ্মা সেতুর জন্য অপেক্ষা আর মাত্র ১ সপ্তাহ। আজ বসছে ৪০তম স্প্যান। দেখা মিলবে সেতুর ৬ কিলোমিটার। আরেকটি উঠলেই জোড়া লাগবে মাওয়ার সঙ্গে জাজিরার। সবার জন্য করোনা ভ্যাকসিনের সহজলভ্যতা নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কোভিড বিষয়ক জাতিসংঘের সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে ৩ দফা প্রস্তাব। এবং বিশ্বকাপ বাছাইয়ে রাতে কাতার পরীক্ষা বাংলাদেশ ফুটবল দলের। শক্তিশালী প্রতিপক্ষকে রুখে দেওয়ার ছক জামাল ভুঁইয়ার, সতর্ক স্বাগতিকরা। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।